নির্বাচনের আর মাত্র কয়েকটি দিন বাকি, আজকে প্রচারণার শেষ দিন। সুতরাং আমরা এই নিয়ে আলোচনা করব। সারা দেশ জুড়ে প্রচারণার শেষ দিনে কেমন করে প্রার্থীরা একদম শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, তাদের প্রতিশ্রুতি জানাচ্ছেন, সেই বিষয়গুলো জেনে নেব আমাদের সহকর্মীদের মাধ্যমে। এই মুহূর্তে আমার সাথে যোগ দিচ্ছেন রংপুর থেকে সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার কাছে চলে যাচ্ছে। নিশাত, প্রচারণার শেষ দিনে এসে রংপুরের পরিস্থিতি কি জানতে চাই, প্রার্থীদের কর্মকাণ্ড শেষ মুহূর্তে এসে কেমন হয়েছে সেটি জানবো আপনার মাধ্যমে। নিশাত, 6টি সংসদীয় আসন রয়েছে। 6টি সংসদীয় আসনে মোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় 41 জনের মতো। আমরা দেখেছি যে মূল ঘরানার যে দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি সহ জাতীয় পার্টি রংপুরে, তারা কিন্তু এই শেষ সময়টুকু কাজে লাগানোর জন্য প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পাশাপাশি যে কর্মী সমর্থকরা রয়েছেন প্রতিটি দলের, ভোটারদের কাছে যাচ্ছেন, তাদের যে উন্নয়নের যে প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা ভোটারদের সাথেও কথা বলে দেখেছি, তারা যেটি বলছেন যে ভোট আসলে প্রার্থীরা বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু আসলে বাস্তবায়নের ক্ষেত্রে যারা কাজ করবেন, এলাকার উন্নয়নে জনগণের সাথে যারা থাকবেন, তাদেরকে কিন্তু তারা নির্বাচিত করবেন। এই মুহূর্তে আমি রয়েছি রংপুর কাউনিয়া পীরগাছা রংপুর সংসদীয় 4 আসনে। আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের টিপু মুন্সি সমর্থিত সমর্থকরা এখানে একটি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই বাজার একটি হলো মিরবাগ বাজার। তো আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাইবো। আপনারা তো আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তো জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী এবং কেমন সাড়া পাচ্ছেন? আমরা অবশ্যই আশাবাদী। আমরা বিজয়ের এই মাসে আমরা গর্বিত যে একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা ভোট দিতে পারবো এবং আমরা চাই উন্নয়ন। আমরা উন্নয়নের পক্ষে। এই জন্য 30 তারিখে আমরা তরুণ প্রজন্মকে বলবো যে 30 তারিখে সারাদিন তারা যেন নৌকা মার্কার পক্ষে থাকে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট দেয়। এটাই ভোটের পরিবেশ কেমন দেখছেন? ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আর একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এখানকার যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের এখন পর্যন্ত এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই সংসদীয় আসনগুলোতে। যদিও যারা এখানে যে কয়েকটি আসন থেকে বিএনপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, মাত্র 2টি আসন থেকে, তারা তাদের পক্ষ থেকে যদিও রিটার্নিং কর্মকর্তার কাছে কিছুক্ষণ আগে আমরা শুনেছি এই রংপুর 4 আসন থেকে তারা। নাজমুল ইসলাম নিশাত আমাদের সাথে যোগ দিয়েছিলেন রংপুর থেকে। সেখানকার নির্বাচনী প্রচারণার সবশেষ দিনের সবশেষ খবর জানছিলাম। নিনা আফরিন আমাদের সাথে পটুয়াখালী থেকে যোগ দেবেন, তিনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেই বক্তব্যে চলে যাব এবার। সমৃদ্ধি আমরা এটা বিশ্বাস করি। এই তরুণ সমাজের শক্তি মেধাকে আমরা কাজে লাগাতে চাই। তাছাড়া নারী ক্ষমতায়ন আমরা নিশ্চিত করেছি। সেদিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে টাঙ্গাইলের জনগণ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রতিটি সিটে আমাদের জয়যুক্ত করবে, যাতে করে আগামীতে আমরা টাঙ্গাইলের চমচম বেশি করে খেতে পারি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে তো? আচ্ছা, নৌকায় ভোট দেবো। জয় না হলে কিন্তু চমচম খাবো না। সবাইকে নির্বাচনে জিততে হবে। তো ঠিক আছে, আজকে যেহেতু শেষ প্রচার, আমার মনে হয় সকল সংসদ সদস্যরা যার যার নির্বাচনী এলাকায় যান। তবে একটা কথা মনে রাখবেন, এই বিএনপি জামাত জোট কিন্তু তারা কিন্তু সন্ত্রাস করে। তাদের এই সন্ত্রাস জঙ্গিবাদ যাতে না হয়, তার জন্য প্রত্যেকে নিরাপদে চলতে হবে, একটা সুন্দর পরিবেশ যেন বজায় রাখে সেদিকে দেখতে হবে। প্রত্যেকটা ভোট কেন্দ্র আপনাদের পাহারা দিতে হবে, যাতে করে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে, কারণ ওদের চরিত্র বদলায় নাই। ওরা জঙ্গিবাদ সন্ত্রাসে বিশ্বাস করে, মানি লন্ডারিং করে, এতিমের অর্থ আত্মসাৎ করে, 21 আগস্ট গ্রেনেড হামলা করে আইনুল রহমান সহ আমাদের 22 জন নেতাকর্মীকে হত্যা করেছে। এরা অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত, এমনকি এটা আন্তর্জাতিক ভাবেও এরা আজকে অনেক তদন্তে বেরিয়ে এসেছে যে খালেদা জিয়া তার ছেলে এরা যে মানি লন্ডারিং সঙ্গে জড়িত, এরা যে সন্ত্রাসের সাথে জড়িত, এরা যে দুর্নীতির সাথে জড়িত, সমস্ত আজকে প্রমাণ এবং সাক্ষী এসে দিয়ে যায় বিদেশ থেকে। পাচারকৃত অর্থ আমরা খালেদা জিয়ার এক ছেলের পাচারকৃত অর্থ আমরা উদ্ধার করেছি, বিদেশ থেকে এনেছি। কাজে এরা যেন কখনো ক্ষমতা আসতে না পারে, সেটাই নৌকা মার্কাই একমাত্র উন্নয়ন দেবে, সমৃদ্ধি দেবে। ইতিমধ্যে তারা সেই 1 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে 5 জন বিভিন্ন জায়গায় 5 জন আওয়ামী লীগের
নেতা কর্মীদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং 141 জনকে আহত করেছে। আওয়ামী লীগের 170টা নির্বাচনী অফিস এবং আমাদের নেতা কর্মীদের বাড়িঘরে তারা আক্রমণ করেছে। আর 54টা স্থানে বোমা হামলা করেছে, পেট্রোল বোমা হামলা করেছে। 68টা স্থাপনা ও যানবাহনে তারা হামলা করেছে। 4টে স্থানে পুলিশের উপর হামলা করেছে। কাজে এই সন্ত্রাসী জঙ্গিবাদ, বিএনপি এরা ধানের শীষে ভোট চায়, এদের কোনো মতেই ভোট দেওয়া যাবে না। নৌকা শান্তি দেয়, উন্নয়ন দেয়, নৌকা এগিয়ে নিয়ে যায়। কাজে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে আবার যদি সরকার গঠন করে আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আমি সেটাই আপনাদের কাছে চাই যে আপনারা এখানে উপস্থিত যারা আছেন, পাশাপাশি আপনাদের প্রত্যেক এলাকার মানুষের কাছে আমার এই অনুরোধটা পৌঁছে দেবেন যে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার তাদের সেবা করার সুযোগ দেয়। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন চলে যাব পাবনায় আমাদের ভিডিও কনফারেন্সে গেছে, এরপর পঞ্চগড়। কাজে আমি আর সময় নেব না, আপনারা যার যার নির্বাচনী এলাকায় চলে যান, কারণ আজকেই হচ্ছে প্রচারের শেষ সুযোগ। তবে সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চলবেন। এই জঙ্গিবাদ সন্ত্রাসীদের কোনো বিশ্বাস নাই। এরা যেহেতু জানে তারা নির্বাচনে জয়ী হবে না, তারা হেরে যাবে। কাজে হেরে যাওয়ার প্রাক্কালে তারা যে কোনো রকমের ছবল মারতে পারে। কাজে আপনারা সেদিকে সাবধান থাকবেন। আর তারা তাদের প্রচার চালাক, যেভাবে যে যত দল তারা নির্বিঘ্নে প্রচার চালাবে, এতে কেউ কোনো বাধা দেবেন না দয়া করে। কাজে জনগণের জোয়ার আমাদের পক্ষে, কাজে আমরা এগিয়ে যাবো, আমরা ইনশাল্লাহ জয়ী হব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলায় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখছিলেন। সেটি একটি আমরা সরাসরি দেখছিলাম টাঙ্গাইলের একটি জনসভায় তিনি কথা বলছিলেন। এই মুহূর্তে পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান কার্যালয়ে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডক্টর কামাল হোসেন। আমরা সেই বক্তব্য শুনবো এবার। এই যে এরা যারা মুক্তিযোদ্ধা করছে 6 দফা বলছে, এরা কিন্তু উন্নয়নকে মানে বন্ধ করে দেবে। এই এক্স্যাক্টলি এই কথা শুনতে হতো, উন্নয়ন শেষ হয়ে যাবে। তো আমরা বলতাম যে উন্নয়ন তো শেষ, জনগণ মালিক হলে সত্যিকার অর্থ হবে। উন্নয়ন সকলের স্বার্থে হবে, গ্রামবাসীর স্বার্থে হবে, গরিবের স্বার্থে হবে, মহিলাদের স্বার্থে হবে, আমাদের বোনদের স্বার্থে হবে। তো এই যে গণতন্ত্রকে খাটো করে যারা বলে যে না গণতন্ত্র রাখো, এখন উন্নয়ন, এই কথাটা অ্যাটলিস্ট 50 বছর আউট অফ ডেট। ভাই একটু শোনেন কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা 50 বছর আগেকার কথা যে গণতন্ত্র রাখো, এখন উন্নয়ন হোক। এটা আইয়ুব খানের কথা, এটা যারা যারা বিভিন্ন জায়গায় স্বৈরশাসক তাদের কথা। এটা বাংলাদেশের আমাদের জনগণের কথা হতে পারে না। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই যেভাবে বাংলাদেশের মানুষ আজকে এই সব কথায় কান না দিয়ে, কর্ণপাত না করে তারা বলছে না আমরা আমাদের অধিকার চাই, এই নির্বাচনের মাধ্যমে আমরা মালিক হব। আমরা প্রজা থাকতে একদমই এক মুহূর্তের জন্য আমরা এটা মেনে নিতে পারি না। তাদেরকে যে আমাদের বৈদেশিক উপনিবেশিক শাসকরা বলতাম প্রজা হয়ে থাকো, রানী মহারানীকে মানে মেনে চলো, আমরা তো তোমাদের কত উন্নয়ন করে দিচ্ছি, এই বড় শহর করে দিচ্ছি, বড় রাস্তা করে দিচ্ছি। এইগুলো আপনারা যারা তরুণ, এটা আপনাদের মনে নেই। আমরা যারা উপনিবেশিক শাসকের আন্ডারে কিছুদিন কাটিয়েছি, হ্যাঁ 47-এ তোরা থেকে আমরা মুক্ত হলাম, 47 পর্যন্ত এই কথাগুলো তারা চালিয়ে গেছে। দুঃখের বিষয় যে পাকিস্তান হওয়ার পরেও উপনিবেশিক শাসক গেল, কিন্তু আমাদের পশ্চিমা শোষকরা একইভাবে আমাদেরকে বলতো যে হ্যাঁ বাঙালিরা তোমরা বোঝো না, আমরা কত উন্নয়ন করে দিচ্ছি, হ্যাঁ তোমরা অকৃতজ্ঞ। এই কথা তখনও শুনতে হয়েছে, বাঙালিরা তোমরা অকৃতজ্ঞ, আমরা কত কিছু করে দিচ্ছি, প্রবৃদ্ধি দেখো হার বাড়ছে। তো আমার তো তখন মনে আছে আমাদেরকে সবকে জায়গায় জায়গায় বলতে হবে ভাই প্রবৃদ্ধির হার দেখে তো বোঝা যাবে না আসলে জনগণের জীবনযাপনে কোনো পরিবর্তন আসছে কিনা। সেই বাসস্থান, লেখাপড়ার সুযোগ, স্বাস্থ্যের ব্যাপারে যে ব্যবস্থাগুলো আছে, এই সব জায়গায় কিছু উল্লেখযোগ্য উন্নতি কেউ পাচ্ছে কি পাচ্ছে না। আমি সত্যি বলি, আমি নেতিবাচক আছি কিছু কথা বলবো না, উন্নয়ন আলহামদুলিল্লাহ, কিন্তু
উন্নয়ন সকলেরই জন্য, এটা আজকে যেসব লেখা সারা পৃথিবীতে যেসব লেখা বেরিয়েছে, ডেভেলপমেন্ট ফর অল দাগ দিতে হয়। উন্নয়ন অবশ্যই, বাট সকলেরই স্বার্থে, এবং সকল মানে না যে শুধু উপরে তলার লোক, সবাই মানে সবাই, যে ধনী, সে যে পেশাজীবী, যারা কর্মজীবী, যারা দিনমজুর, যারা গরিব মানুষ, মাঠের কৃষক, মাঠে যারা চাষ করে, সকলেরই জন্য, নারী পুরুষ সকলেরই জন্য, তরুণ বয়স্ক সকলেরই জন্য। তো আপনারা এখন এই প্রবৃদ্ধি যখন বলে কি 8%, আমরা 8% শুনতে শুনতে আমাকে পুরা আইয়ুব খান মনে পড়ছে। উনি তো 11% করেছিলেন, তাতে কি আমরা 6 দফা বাদ দিয়েছিলাম, 11 দফা বাদ দিয়েছিলাম। বঙ্গবন্ধু বলেছিল যে না, আমরা তো এই 11% গ্রোথ, কেন আমরা 6 দফা চাইবো, কেন 11 দফা চাইবো, কেন আমরা স্বায়ত্ত শাসন চাইবো, কেন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করব। তো এটা প্রত্যাখ্যিত হয়েছিল 71-এই। আমরা এখন 40 বছর পরে, 47 বছর পরে কেন এই কথাগুলো আবার শুনতে হবে? এটা একদম ব্যাকডেটেড কথা, এটা প্রত্যাখ্যিত কথা, দেশে বিদেশে এটা প্রত্যাখ্যিত, যে প্রবৃদ্ধি হার দিয়ে মানুষ মূল্যায়ন করবে যে এটা আমরা চাই কি চাই না। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন বক্তব্য রাখছিলেন, সেটি আমরা সরাসরি শুনছিলাম। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে জানার চেষ্টা করছি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সারা দেশে নির্বাচনী প্রচারণা শেষ দিনে কেমন চলছে প্রচারণা। নীনা আফরিন আমাদের সাথে যুক্ত হয়েছেন পটুয়াখালী থেকে। নীনা আফরিন আমাদেরকে জানাবে যে পটুয়াখালীতে এই প্রচারণার শেষ দিনে কেমন দেখছেন পরিস্থিতি, কেমন প্রার্থীদের কর্মতৎপরতা কতখানি, সেটি জানতে চাই। ধন্যবাদ শোভন আপনাকে। আমি এই মুহূর্তে আছি পটুয়াখালী এলাকায়। আমরা জানি যে আমাদের বাংলাদেশের মোট ভোটারের প্রায় অর্ধেক হচ্ছে নারী। আর আমাদের পটুয়াখালী 1 আসন থেকে আমি এই মুহূর্তে কথা বলছি। পটুয়াখালী 1 আসনেরও অর্ধেক মোট ভোটারের অর্ধেক অংশ নারী। আমার সাথে এই মুহূর্তে আছে পটুয়াখালী আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জনাব সোনা হাসান মুকি। তার কাছ থেকে জানবো আসলে পটুয়াখালীতে মহিলা ভোটারদের কি ধরনের প্রচারণা চালাচ্ছেন তাদের মাঝখানে, এবং তারা কিরকম সাড়া পাচ্ছেন আমরা জানতে চাচ্ছি তার কাছ থেকে। কি ধরনের প্রচারণা আপনারা নারী ভোটারদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন? আমরা আসলে এই যে মানে প্রতি জায়গায় যখন জনসভা বলেন, আমরা যখন নির্বাচন নৌকা প্রচারণায় যাচ্ছি, আমরা নারীদের খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। কারণ আপনারা জানেন যে নারী ভোটার পুরুষের থেকে অনেক বেশি, এবং নারীরাও খুবই উৎসবমুখর পরিবেশ চলছে, এবং আশা করি যে 30 তারিখে নারীরাও খুব উৎসবমুখর পরিবেশে এবং সকলে মিলে 30 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে নৌকামার্কায় ভোট দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ দিদি আপনাকে। আমাদের সাথে আছে পটুয়াখালী স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক জনাব উজ্জ্বল কুমার ঘোষ। আমরা তার কাছ থেকে জানবো শেষ মুহূর্তে তারা কি ধরনের প্রচারণা চালাচ্ছেন পটুয়াখালীতে, এবং তারা তাদের প্রার্থীকে নিয়ে কতটা আশাবাদী এই মুহূর্তে। আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো পটুয়াখালীও নির্বাচনী উৎসব আমেজে বিরাজ করছে এবং শ্বাস উঠছে সকল জায়গায়। ভোটারদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যে কখন 30 তারিখ আসবে, বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা, নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আমাদের প্রার্থীর ব্যাপারে আশাবাদী, শতভাগ আশাবাদী এ কারণে যে পটুয়াখালীতে যতগুলো মেগা প্রকল্প চলতেছে এগুলো বাস্তবায়নের জন্যই এদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবে। এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্যই শেখ হাসিনাকে দরকার, নৌকা মার্কা দরকার। ধন্যবাদ আপনাকে। এই ছিল পটুয়াখালী 1 আসন। ধন্যবাদ নীনা আফরিনকে এবং পটুয়াখালীবাসী এবং যারা এই রাজনীতির সাথে যুক্ত আজকে শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। মানচিত্রের সাথে থাকুন। বিরতির পর আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। প্রচারণার শেষ দিনে এই শিরোনামে আজকে আমরা আলোচনা করছি। আর মাত্র কয়েকদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ দিনে সারা দেশে প্রার্থীরা কেমন তৎপরতা চালাচ্ছেন, পরিস্থিতি কেমন, সব কিছু মিলে আমরা জানার চেষ্টা করছি। বিরতিতে যাবার আগে পটুয়াখালী এবং রংপুর থেকে আমরা জেনেছি, সেই সাথে দলীয় প্রধানরাও বসে নেই, তারাও বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে, সেই খবরও আমরা প্রচার করেছি। এই মুহূর্তে আমাদের সাথে আছেন খুলনা থেকে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম, তার সাথে কথা বলবো। আমিরুল, খুলনায় প্রচারণার এই শেষ দিনটির পরিস্থিতি কেমন সেটি জানতে চাই আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন যে এখন কিন্তু কাউন্টডাউন শুরু হয়েছে, ইতিমধ্যে কয়েক ঘন্টা বাকি আছে, যার কারণে কিন্তু
প্রার্থী যারা ছিলেন তারা যেমন মাঠে চষে বেড়াচ্ছেন, অনুরূপভাবে প্রার্থীর সমর্থক স্বজনরা মাঠে নেমে পড়েছেন। খুলনার যে 6টি আসন রয়েছে এখানে কিন্তু 9টি দলের 35 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, যার কারণে কিন্তু যে প্রার্থীর একেবারে শেষ মুহূর্তে যেসব স্থানগুলো বা যে সমস্ত ভোটার দেখে যাওয়ার প্রয়োজন সেখান থেকে কিন্তু নক করছেন, বিশেষ করছে সেখানে ছুটছেন। আর একটা বিষয় যে এই যে খুলনা যে 6টি আসন রয়েছে এখানে কিন্তু 18 লক্ষের মতো ভোটার, যার মধ্যে কিন্তু 20% নতুন ভোটার। আর এই নতুন ভোটারদের কাছে টানতে কিন্তু প্রার্থী বা প্রার্থীর সমর্থক বা স্বজনরা কিন্তু দেওয়া হচ্ছে বিভিন্ন রকম প্রতিশ্রুতি। বিশেষ করে যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা আছেন তারা কিন্তু উন্নয়নের দেখাচ্ছেন, উন্নয়নের কথা বলছেন। এছাড়াও কিন্তু অন্য যারা আছেন বিশেষ করে বিএনপি বা অন্য দলের সমর্থক যারা আছে তারা কিন্তু যে বলছেন যে বিশেষ করে বিএনপির প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নতুন ভোটারদের যে চাকরির ক্ষেত্রে যে বয়স সীমা ছিল সেটা শিথিল করবে, এবং আর একটা বিষয় তারা বলছেন সেটা হচ্ছে গিয়ে ভোটাধিকার যে প্রয়োগের বিষয়টি সেটা তারা ফিরিয়ে দিতে চান। আর এছাড়াও যে আর একটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে নারী ভোটার যে রয়েছেন, এই 18 লক্ষের ভিতরে প্রায় অর্ধেক নারী ভোটার, যার কারণে নারী ভোটারদের সমর্থন আদায়ের জন্য প্রার্থী এবং নারী কর্মী যারা আছেন তারা কিন্তু একেবারে অলি গলি প্রত্যন্ত অঞ্চল চষে ফেলছেন, বিশেষ করে নারীদের কাছে যাচ্ছেন। এবং আওয়ামী লীগের পক্ষে বলা হচ্ছে যে বিশেষ করে যে তাদের নারীদের ভিক্ষুক মুক্ত এবং বৃদ্ধ ভাতা সহ যে তাদের যে মাতৃত্বকালীন যে ভাতার কথা তাদেরকে তুলে ধরা হচ্ছে, অনুরূপভাবে কিন্তু বিএনপি সমর্থক যারা আছে তারাও কিন্তু নারীদের উন্নয়নের কথা বলছেন। যার কারণে কিন্তু যে খুলনার যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানেও কিন্তু একেবারেই চষে বেড়াচ্ছে ভোটাররা। এবং বিশেষ করে খুলনার যে 6টি আসন রয়েছে এর ভিতর 2টি আসন হচ্ছে কি উপকূলীয় এলাকা, বিশেষ করে আয়লা দুর্গত এবং জলভয়ের ঝুঁকির মধ্যে থাকা 2টি আসন। সেখানেও কিন্তু যে আয়লার ক্ষতচিহ্ন বা আয়লার যে ক্ষতচিহ্ন রয়ে গেছে বা যে আয়লার যে সমস্যা রয়েছে বা জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকি কমিয়ে আনতে যে আমিরুল ইসলাম, ধন্যবাদ। আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে খুলনার এই নির্বাচনী প্রচারণার শেষ দিনে কেমন পরিস্থিতি। আমরা চলে যেতে চাচ্ছি নোয়াখালীতে, আমাদের সহকর্মী আসাদুজ্জামান চৌধুরী কাজল সেখানে আছেন। আসাদুজ্জামান চৌধুরী, আপনি জানাবেন যে নোয়াখালীতে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের তৎপরতা, রাজনৈতিক কর্মীদের তৎপরতা, একই সাথে প্রশাসন কেমন ব্যবস্থা নিয়েছে, সবই জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আমার কাছে নোয়াখালীর সর্বশেষ যে প্রচারণায় খবর এসেছে সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রচারণা অত্যন্ত উৎসব মুখর এবং সুন্দরভাবে করছে, অত্যন্ত গুছালোভাবে তারা তাদের প্রচারণা নির্বাচনী শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর থেকে তারা করে যাচ্ছে। আজকে যেহেতু সেই দিনের প্রচারণা, তারা আজকে অনেকগুলো টিমে ভাগ হয়ে তাদের 2টি উপজেলা নোয়াখালী, আমি নোয়াখালী 4 থেকে 4-এ আছে এখন, নোয়াখালী 4-এ 2টি উপজেলা সুবর্ণচর এবং নোয়াখালী সদরে তারা কয়েকটি টিমে ভাগ হয়ে তারা তাদের প্রচারণা শেষ মুহূর্তে প্রচারণার জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী 4-এর অশ্বদী একটি ইউনিয়ন, যে ইউনিয়নটি এবার নোয়াখালী 4-এর সাথে সংযুক্ত হয়েছিল, এটি আগে নোয়াখালী 5-এ ছিল। তা আমার সাথে এই মুহূর্তে আছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন জেহান ভাই। আমরা ওনার কাছে জানতে চাইবো যে নোয়াখালীর ওনাদের রাজনৈতিক প্রচারণার সর্বশেষ কেমন পরিস্থিতি ওনারা দেখছেন বা করছেন। আমরা আমাদের রাজনীতি যে প্রচারণা আমরা বলবো, আমি জানি না, বাংলাদেশের সর্বোচ্চ প্রচার আমরা করতেছি এবং আমার প্রত্যেকটা টিম এবং সুন্দরভাবে যে কাজ করতেছে, আমরা উৎসব নিয়ে একটা ঈদের আমেজ, যেরকম আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের একটা উৎসবের আমেজ কাজ করতেছে। এবং ইনশাল্লাহ আগামী আপনার 30 তারিখে ভোটে আপনারা দেখবেন সর্বোচ্চ ভোট, এবং ভোট দিয়ে আমরা আমাদের নৌকাকে বিজয় করবো এবং সবারই আশা। আচ্ছা, আপনি জানতে পারছেন যে ওনাদের নির্বাচনী প্রচারণা। অন্যদিকে আমি একটু বিএনপি নির্বাচনী প্রচারণার যেটি আমার কাছে তথ্য রয়েছে আজকে, সেটি হচ্ছে বিএনপি অর্থে আজকে কোথাও মাঠে নামেনি। আমরা অনেকগুলা, আমি সকাল থেকে
থেকে অনেকগুলো উপজেলা আমি ঘুরেছি, অনেকগুলো আসনে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে আমি দেখেছি যে বিএনপির প্রার্থীরা তেমন মাঠে নেই। তারা আসলে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা আজকের মতো একেবারেই সীমাবদ্ধ রেখেছেন এবং তারা অনেকে ঘর থেকে বের হন নাই। তারা নির্বাচনী প্রচার প্রচারণা যাচ্ছে না। তারা সরকারি দলের বিরুদ্ধে নানান রকম অভিযোগ করছেন যে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে এবং তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু যদিও আমরা এটি নিয়ে সরকারি দলে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধীনে, এখানে তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই এবং সেই ক্ষেত্রে তারা তাদের কোনো বিষয়ে হস্তক্ষেপ করছে না। করছেন যে তারা ভোট পাবেন না, এই জন্য তারা মাঠে নেই। এই আসনে আপনি জানেন যে নোয়াখালী আমি চারে প্রতিদ্বন্দ্বিতা করছেন একরামুল করিম চৌধুরী এমপি, যিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। তো একরামুল করিম চৌধুরীর প্রচার প্রচারণা উনি প্রথম থেকে অনেক এগিয়ে রয়েছেন এবং উনার নেতা কর্মীরা অনেক উজ্জীবিত করে রেখেছেন। সবাই সবার মতো করে একদম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এখানে আমার সাথে মহিলা লীগেরও কর্মীরা রয়েছেন এখানে। তো উনারা সবাই সবার মতো করে আসলে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং উনারা আমাকে যেটুকু জানিয়েছেন যে এটি আজকে মধ্যরাত অথবা আগামীকাল ভোর পর্যন্ত তারা বিরামহীনভাবে এই প্রচার প্রচারণা চালিয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ আসাদুজ্জামান চৌধুরী কাজল। প্রচার প্রচারণার সব শেষ তথ্য আমরা জানছিলাম নোয়াখালী থেকে, এর আগে যুক্ত হয়েছিলেন আমিরুল ইসলাম খুলনা থেকে। তার আগে আমরা জানার চেষ্টা করেছি পটুয়াখালী এবং রংপুরের আজকের নির্বাচনী প্রচারণার শেষ দিনে কেমন তৎপরতা চলছে প্রার্থীদের, ভোটারদের কাছে তারা যাচ্ছেন কিভাবে, কি তৎপরতা চলছে এবং দলীয় প্রধানরাও তাদের বক্তব্য আমরা আজকে প্রচার করেছিলাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নির্বাচন নিয়েই অন্য এলাকার অতিথিদের নিয়ে নিশ্চয়ই হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।